মীর শাহ আলম এ যেন হাসিনা পরবর্তী সময়ে আরেক হাসিনা, শুধুমাত্র একটাই পার্থক্য, হাসিনা ছিলেন প্রধানমন্ত্রী আর মীর শাহ আলম প্রতিমন্ত্রী। ও না, আরেকটা পার্থক্য আছে, হাসিনা ছিল একজন বেডি আর শাহ আলম একজন বেডা। এর বাইরে হাসিনা এবং শাহ আলমের কর্মকাণ্ডে আচরণে খুব একটা পার্থক্য নাই। হাসিনা স্কুল, কলেজ, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট অর্থাৎ সরকারি যা কিছু আছে, যত প্রকল্প আছে সব কিছুতে হাসিনা তার নিজের নাম, বাপের নাম, ভাইয়ের নাম মানে 14 গোষ্ঠীর নামে করতো। অথচ এই মীর শাহ আলম তার এলাকার দুইটা ইউনিয়নের নাম তার দুই ছেলের নামে, তার বংশের নামে আরো একটা ইউনিয়ন, এমনকি তার লন্ডন প্রবাসী ভাতিজির নামেও একটা ইউনিয়নের নামকরণ করে রাখছে। সৈয়দপুর ইউনিয়নটি যেহেতু গাবতলী এবং সোনাতলা উপজেলা সীমান্তে, এই কারণে সৈয়দপুরের সাথে নাম মিল করে সীমান্তবর্তী হওয়ায় নতুন ইউনিয়নের নাম করেছেন সীমান্ত। এবং আরেকটি ইউনিয়নের নাম ছিল দেউলি ইউনিয়ন, যেটি গাইবান্ধার একদম কাছে অনেক দূরবর্তী হওয়ার কারণে স্থানীয় প্রশাসন এবং জনগণের শুনানিতে সেই ইউনিয়নের নাম রেখেছে দিগন্ত ইউনিয়ন। আমার সন্তানদের নামের সাথে মিলে গেছে ঠিকই, কিন্তু আমাদের সন্তানের নাম হচ্ছে আমার মীর সীমান্ত, মীর দিগন্ত। আমার যদি টেনশন থাকতো সন্তানের নামে করা, তাহলে তো আমি ইউনিয়নের নাম প্রশাসনকে বলতাম যে রাখেন মীর সীমান্ত, না হলে মীর দিগন্ত, কিন্তু নামের আগে তো মীর নাই। মাননীয় স্পিকার, আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন। এই অলৌকিক মহাজাগতিক ঘটনা শুধুমাত্র তার এলাকাতে, তার উপজেলাতে ঘটতে হলো। বাংলাদেশে অসংখ্য অগণিত উপজেলা আছে যেগুলোতে নতুন নতুন করে ইউনিয়ন পরিষদ হচ্ছে, কোথাও এই মিরাকেলটা ঘটতে পারলো না। আর মীর শাহ আলম যদি ওই এলাকার মন্ত্রী না হতেন, ওই এলাকার এমপি না হতেন, ওই এলাকায় এই মিরাকেল ঘটতো? এই প্রশ্ন শাহ আলমের কাছে না, আপনাদের কাছে কমেন্টে লিখে যান। সমস্যা হচ্ছে বাংলাদেশে যখন যারা ক্ষমতায় যায় তারা এই দেশের সাধারণ মানুষকে চোদু মনে করা শুরু করে এবং এরকম চোদু বুঝগুলা দিতে থাকে, এবং দেশের মানুষ আসলেই চোদু। যদি চোদু না হতো তাহলে এই রকম কর্মকাণ্ড করার পর শাহ আলম এখন এক্সিস্টিং ভাবে বহাল তবিয়তে ওই পদে থাকতে পারতো না। দুই সন্তানের নামে দুটি ইউনিয়নের নাম করে এই বিষয়ে ওই লোকটি পার্লামেন্টে এসে কথা বলার সাহস রাখে এবং তারপরে তার দলের লোকরা টেবিল চাপড়ায়। কতটা আশকারা পেলে এরকম একটা লোক, যার ইতিমধ্যে মন্ত্রিসভা থেকে পড়ে যাওয়ার কথা ছিল, তিনি এখনো এই শহরে বহাল তবিয়তে আছেন। এটি কিন্তু আমাদের জুলাই আগস্টের সাথে যায় না। আমরা এই রকম ভাড়ামো দেখতে দেখতে দানব দেখেছিলাম শেখ হাসিনার আশেপাশে, এবং শেখ হাসিনা নিজেও দানব ছিলেন। কাজেই আমি কিন্তু শুরু অত্যন্ত খারাপ দেখছি। কাসার ভাই বুঝতে পারতেছেন না এরকম ভার, এরকম দানব কিভাবে এখনো মন্ত্রণালয়ে টিকে আছে, কিভাবে টিকে আছে তার উত্তর দেয়। আমরা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে ট্রল করে, মজা করে কিংবা তার কর্মকাণ্ডের জন্য কনসিকুয়েন্স হিসেবে সালাউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী বলি, তারেক রহমানকে বলি প্রক্সি প্রধানমন্ত্রী কিংবা ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী, আর সালাউদ্দিন আহমেদ আসল প্রধানমন্ত্রী। কিন্তু বাস্তবতা হলো সালাউদ্দিন আহমেদের চাইতেও শক্তিশালী হচ্ছে এই মীর শাহ আলম, যাকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্বয়ং নিজে কুর্নিশ করে। আর বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল প্রতিমন্ত্রী আমাদের স্থানীয় সরকার, যার কাছে উন্নয়নের জন্য আমরা যাই, এই জনাব মীর শাহ আলম, বগুড়ার সন্তান, শিবগঞ্জের এমপি বগুড়ার। এখন প্রশ্ন হচ্ছে তার এই ক্ষমতার উৎস কি? বিবিসির সাবেক জার্নালিস্ট আকবর হোসেন প্রশ্ন করেছেন, স্বৈরাচার হাসিনার আমলে এই শাহ আলমের নাম বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপে কোথাও শুনেছেন কি? কোথাও না শুনলেও বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপে কথিত আছে বা রাজনীতিতে এটা চর্চিত আছে যে এই মীর শাহ আলম তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ লোক, বা তারেক রহমানের সাথে এই মীর শাহ আলমের অত্যন্ত ভালো সম্পর্ক আছে। যদি তা না হয় তাহলে কোন আলাদিনের চেরাগ পেলে, কোন মিরাকেলে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে মন্ত্রী হয়ে যান এই মীর শাহ আলম, এবং সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রী অ্যাকর্ডিং টু সালাউদ্দিন আহমেদ? এই প্রশ্নটা কিন্তু আপনারা চাইলে করতেই পারেন। তবে এই যে প্রতিমন্ত্রী মীর শাহ আলমকে নিয়ে এত আলোচনা, এত সমালোচনা, এগুলো তো শুধুমাত্র তার বংশের নামে, তার ছেলেদের নামে, তার বাতিজির নামে ইউনিয়ন পরিষদ করার কারণে, তাই না? কিন্তু এইটা তো তার স্বজন প্রীতির জাস্ট ট্রেইলার। সম্প্রতি নেত্র নিউজ একটা প্রতিবেদন প্রকাশ করেছে উন্নয়নের শিবগঞ্জ মডেল নামে, যেটা পড়লে আপনার চোখ কপালে উঠবে এবং আপনি ধরতে পারবেন আমি কেন এই মীর শাহ আলমকে হাসিনার সাথে তুলনা করেছি। সেটা নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে। তবে এই ভিডিওটা করার আগে আমি একটু ভয় পাচ্ছি, কেননা মীর শাহ আলমের এই কাজগুলোর এগেনস্টে যারা নিউজ করেছেন, পত্রপত্রিকাতে প্রতিবেদন করেছেন, এরকম 4 জনের এগেনস্টে তিনি মামলা দিয়ে দিয়েছেন। হাসিনা আমলে আমরা দেখেছি গোপালগঞ্জ মডেল। আপনি যদি গোপালগঞ্জে যান, গোপালগঞ্জের যে রাস্তাঘাটের উন্নয়ন বা অবকাঠামোগত উন্নয়ন, এগুলো দেখলে আপনি মনে করবেন যে আপনি অন্যরকম এক বাংলাদেশে আছেন বা অন্যরকম এক বাংলাদেশে পা ফেলছেন, যে বাংলাদেশ আপনি চেনেন না। এরকম উন্নয়ন বাংলাদেশে আর কোনো জেলায়, কোনো জায়গায় হয় নাই, স্পেশালি টুঙ্গিপাড়াতে যে উন্নয়ন হয়েছে। এর বাইরে বাংলাদেশের যত অবকাঠামোগত উন্নয়ন, নিয়োগ, প্রশাসনিক নিয়োগ থেকে শুরু করে যত কিছু আছে, সবকিছুতে গোপালগঞ্জের লোককে, গোপালগঞ্জের মানুষকে সবচাইতে বেশি প্রায়োরিটি দেওয়া হতো। উন্নয়নের ক্ষেত্রে গোপালগঞ্জকে সবার আগে রাখা হতো। একইভাবে পুলিশ তো ছিল যে গোপালগঞ্জের একটা ব্র্যান্ড পুলিশের মধ্যে। ঢাকার 25টি থানার পুলিশ কমিশনার, এসআই, ওসি এরা ছিল গোপালগঞ্জের। 24-এর মহাগণ অভ্যুত্থানকে মাথায় নিয়ে নতুন বিএনপি সরকার আসার পর আমরা অনেকে এক্সপেক্ট করেছি এই জিনিসটার হবে না, বাংলাদেশের সকল জেলাকে ইকুয়ালি ট্রিট করা হবে, বৈষম্য মুক্তভাবে ট্রিট করা হবে। ইভেন আমরা এটাও দেখেছি যে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরকে হাসিনা জাউরামি করে শাহজালাল আন্তর্জাতিক বিমান নামকরণ করেছে।
হয়েছিল। এর পরবর্তী সময়ে এই যে 24 বিএনপি সরকার আসলো, আসার পর এই আলোচনা উঠেছিল যে আমরা আবার পূর্বের নাম অর্থাৎ যে আন্তর্জাতিক বিমানবন্দরের নামে ফিরে যাব কিনা, এবং সেই সময়টাতে দেশের অর্থনৈতিক ক্ষতির দিক বিবেচনায় রেখে তারেক রহমান বা বিএনপি সরকার সিদ্ধান্ত নেয় যে না, আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নাম পাল্টাবো না, এটা শাহজালাল নামই থাকবে। একই সাথে আমরা দেখেছি বেগম জিয়ার নামে একটা পলিটেকনিক ইনস্টিটিউশনের নাম চেঞ্জ করে বেগম জিয়ার নামে নামকরণ রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তারেক রহমান সেটাও নিষেধ করেন। সো এই জিনিসগুলো যখন আমরা দেখি তখন কিন্তু আমরা বিএনপি সরকারকে এবং তারেক রহমানকে খুব অ্যাপ্রিসিয়েট করি। একইভাবে নির্বাচনের আগে তারেক রহমান যখন বগুড়ায় যান, সেখানে গিয়ে তিনি বলেছিলেন আমরা নিশ্চয়ই চাইবো না যে অন্য কেউ আমাদেরকে কোনো বিতর্কিত অবস্থানে ফেলুক যে বগুড়া বলেই সব পাচ্ছে, আমরা বগুড়া না বলে পাচ্ছি না। আমরা কি চাই এরকম মানুষ বলুক, আমরা আমাদের বগুড়ার নাম খারাপ করতে চাই না। তারেক রহমান বলেছে বগুড়ার নাম খারাপ করতে চান না, অথচ হয়েছে উল্টাটা। আগে ছিল গোপালগঞ্জ মডেল, এখন হয়েছে বগুড়া মডেল। নেত্র নিউজ আরেকটু গভীরে ঢুকে নাম দিয়েছে উন্নয়নের শিবগঞ্জ মডেল। আর এই শিবগঞ্জ মডেলের মাস্টার মাইন্ড প্রতিমন্ত্রী শাহ আলম। বাংলাদেশের জেলাগুলোর মধ্যে জেলা হিসেবে সবচাইতে বেশি বাজেট পেয়েছে বগুড়া। দ্বিতীয় স্থানে থাকা গাজীপুরের যে বাজেট, সে বাজেটের চাইতে 90% বেশি বগুড়ার বাজেট। বগুড়া একাই 6 জেলার সমপরিমাণ বাজেট নিয়েছে। এবার আপনারা শুধু গ্রাফটার দিকে তাকান, জেলা প্রতি গড় বাজেটের লাইন কোথায় আর বগুড়ার লাইন কোথায়। এক বগুড়ার জন্যই বাজেট 132 কোটি টাকা। সো অফিসিয়ালি আমরা গোপালগঞ্জ মডেল থেকে বগুড়া মডেলে ঢুকলাম। এবার দ্বিতীয় গ্রাফটা দেখুন, বগুড়ার 132 কোটি টাকার মধ্যে 74 কোটি টাকায় নিয়েছে শুধুমাত্র শিবগঞ্জ উপজেলা, যেটা প্রতিমন্ত্রী শাহ আলমের উপজেলা। কোথায় শিবগঞ্জ আর কোথায় বাকি উপজেলাগুলো? যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজ উপজেলার বাজেট 20 কোটি টাকা, সেখানে শিবগঞ্জের বাজেট 74.3 কোটি টাকা। চিন্তা করতে পেরেছেন? এখন তো বুঝতে পারতেছেন কেন সালাউদ্দিন আহমেদ এই মীর শাহ আলমকে বলেছে সবচাইতে শক্তিশালী প্রতিমন্ত্রী বা সবচাইতে প্রভাবশালী প্রতিমন্ত্রী, এবং কেন আমি ওনাকে হাসিনার সাথে তুলনা দিয়েছিলাম। পরের গ্রাফটা দেখি, বগুড়ার বাকি 10 উপজেলার ভাগ্যে জেলার মোট বরাদ্দের 30% মেলেনি, অর্থাৎ শিবগঞ্জ একাই পেয়েছে বাকি 10 উপজেলার মোট বরাদ্দের প্রায় দ্বিগুণ। গড়ে দেশের প্রায় 20টি উপজেলার বরাদ্দ একাই পেয়েছে প্রতিমন্ত্রীর এলাকা। কি অবস্থাটা করেছে বুঝতে পারছেন তো? এখন দলকানা চোদনা যারা আছে, চোদু যারা আছে, তারা হয়তো বলতে পারে যে সে তো তার এলাকার উন্নয়নের জন্য বরাদ্দ নিয়েছে, সে তো তার পকেটে নেয় নাই, সো সমস্যা কি, সে তো কাজই করতেছে। এখন সমস্যা কি সেটা আমরা বুঝতে পারি যখন আমরা প্রতিবেদনের আরেকটু ভেতরে ঢুকি। শুধুমাত্র বিশেষ কারণে সীমিত দরপত্র এলটিএম ব্যবহারের নিয়ম থাকলেও শিবগঞ্জে মূল্যের হিসাবে প্রায় 71% হয়েছে তুলনামূলক অস্বচ্ছ এলটিএম পদ্ধতিতে। সারা দেশের সবচেয়ে বড় অঙ্কের 50টি এলটিএম প্রকল্পের 16টি গেছে শিবগঞ্জে। তার মানে পুরো দেশে এলটিএম পদ্ধতিতে যত কাজ গেছে তার মধ্যে 3/1 গেছে শুধুমাত্র একটা উপজেলা, শিবগঞ্জ উপজেলায়, অথচ বাংলাদেশ উপজেলা সংখ্যা 500টা। এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে এলটিএম কি বা সীমিত দরপত্র কি? এটা যদি একটু সহজ করে আপনাদের জন্য ব্যাখ্যা করে, ধরেন সরকার কোন একটা কাজের জন্য একটা বরাদ্দ বা একটা বাজেট দিল, ওই বাজেট ওই এলাকার কাজ করার জন্য সরকার একটা উন্মুক্ত দরপত্র দেয় বা টেন্ডার দেয়, ইংরেজিতে যেটাকে টেন্ডার বলে। এই টেন্ডারের জন্য স্থানীয় যে কন্ট্রাক্টররা আছে তারা সবাই প্রতিযোগিতাপূর্ণ কন্ট্রাক্ট পাওয়ার জন্য তারা আবেদন জমা দেয়। আবেদন জমা দিলে সরকার ওই যে কন্ট্রাক্টর গুলো তাদের প্রোফাইল এবং তাদের করার ক্যাপাবিলিটি কি এগুলো যাচাই বাছাই করে এই প্রতিযোগীদের মধ্যে একজনকে বা দুইজনকে সে বরাদ্দগুলো দেয়। কিন্তু এলটিএম হচ্ছে এই ধরনের উন্মুক্ত দরপত্র না দিয়ে পূর্বে থেকে আগে থেকে নির্ধারণ করা থাকে যে আমি এই কাজটা কাকে দেবো, আমার এই টেন্ডার আসলে আমি এই কাজটা কাকে দেবো, এইরকম নির্ধারণকৃত মানুষদেরকেই আগে থেকে ঠিক করা মানুষদেরকে এই কাজগুলা দিয়ে দেওয়া হয়। এটা কিন্তু আর প্রতিযোগিতার জন্য উন্মুক্ত দরপত্রে ছাড়া না, যেখানে সবাই আবেদন করতে পারে না। মানে এলটিএম এ যারা যায় তারা রাজনৈতিক বিবেচনা বা পছন্দের বিবেচনায় থাকে। এবং বাংলাদেশের আইন অনুসারে যে আপনি এলটিএম এ কাজ দিতে পারবেন কত পার্সেন্ট, আপনি এলটিএম এ কাজ দিতে পারবেন 1/3 মানে 30% বা তার কম। কিন্তু এই শিবগঞ্জের ক্ষেত্রে যেটা হয়েছে যে এলটিএম এ 70% আইন লঙ্ঘন করে 70%ই এলটিএম এ দেওয়া হয়েছে, মানে নিজের পছন্দ মতো লোকদেরকে দিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র পছন্দ মতো লোকদেরকে না, বাংলাদেশের যে বড় বড় প্রজেক্টগুলো, যে প্রজেক্টগুলোর ভ্যালু 3 কোটির বেশি, ওই প্রজেক্টগুলো এলটিএম এ দেওয়া যায় না, ওগুলো উন্মুক্ত দরপত্রে দিতে হবে যাতে সবাই টেন্ডার অংশগ্রহণ করতে পারে, প্রতিযোগিতা নিতে পারে। এখন এই যে শিবগঞ্জের এই প্রকল্পগুলো যেহেতু 3 কোটির বেশি, এই প্রকল্পগুলোকে চালাকি করে বুদ্ধি করে ছোট ছোট ভাগে ভাগ করে ফেলা হয়েছে। ধরুন একটা প্রকল্প 10 কোটির, এটা তো এলটিএম এ দেওয়া যাবে না, সীমিত দরপত্রে দেওয়া যাবে না। এই প্রকল্পকে তখন কি করছে, এই প্রকল্পকে 5 ভাগ বা 4 ভাগ করে ফেলছে। 4 ভাগ করে এই প্রকল্পকে 4 জনকে দিয়ে দিছে, এবং এই 4 জনকে দিয়ে দিছে নিজের পরিচিত লোকদের মধ্যে, নিজের দলের লোকদের মধ্যেই। আসেন আমরা পরের স্লাইডটা দেখি, তাহলেই বুঝতে পারবেন। শিবগঞ্জের সড়ক বরাদ্দের অর্ধেকের বেশি 52টির মধ্যে 30টি প্রকল্প গেছে প্রতিমন্ত্রীর ছেলে। আবারও বলছি, 52টার মধ্যে 30টায় গেছে প্রতিমন্ত্রীর ছেলে সহ স্থানীয় বিএনপি ও যুবদল নেতাদের মালিকানা
মালিকানাধীন 7টি প্রতিষ্ঠানে। এককভাবে সবচাইতে বেশি 18% পড়েছে প্রতিমন্ত্রীর ছেলে। আবারও বলছি 18% সবচাইতে বেশি গেছে প্রতিমন্ত্রীর ছেলে মীর সীমান্তের প্রতিষ্ঠানের ভাগে। পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দিতে বড় বড় প্রকল্পকে ভেঙে কৃত্রিমভাবে খণ্ড করা হয়। 42 কোটি টাকার একটি প্রকল্পকে 16 ভাগে ভাগ করা হয়, আর এর মধ্যে 5 ভাগ দেওয়া হয়েছে প্রতিমন্ত্রীর ছেলে মীর সীমান্তের প্রতিষ্ঠানকে। এখানেও 16 ভাগের মধ্যে 5 ভাগই নিজের ছেলের প্রতিষ্ঠানকে দিচ্ছে, অর্থাৎ এই প্রকল্পটাকে 40 কোটি 3 ভাগের 1 ভাগ নিজের ছেলের নামে নিয়ে নিয়েছে। সো বুঝতে পারতেছেন সবচাইতে ক্ষমতাবান পাওয়ারফুল প্রতিমন্ত্রী তার ক্ষমতার খেলা দেখিয়ে দিয়েছে। নিজের ছেলেদের নামে, নিজের বাতিজির নামে ইউনিয়ন পরিষদের নামকরণ করছে, যেটা বাংলাদেশের আইন অনুসারে কোনো জীবিত ব্যক্তির নামে বা মৃত ব্যক্তির নামে কোনো জায়গা ইউনিয়ন বা গ্রামের নাম করা একেবারেই নিষিদ্ধ। কিন্তু তার ক্ষেত্রে আইন কোনো ধারে কাছে আসতে পারে নাই, ক্ষমতার কাছে আইন টিকতে পারে নাই। আবার একই সাথে নিজ এলাকার জন্য বাংলাদেশের অতীতকালের সব রেকর্ড ভেঙে সবচাইতে বেশি বরাদ্দ তো নিয়েছেনই, সাথে করে নিজের ছেলের প্রতিষ্ঠানকে সবচাইতে বেশি বরাদ্দ দিয়েছেন, সবচাইতে বেশি কাজ দিয়েছেন। এখন আমি আসলে খুঁজতেছি সেই চুদির ভাইদেরকে, সরি মানে अबे साले कभी मेरा माफ करना, गुस्से में इधर उधर निकल जाता हूँ। যারা হাসনাতের কাছে 10 কোটি টাকার হিসাব চাইছিল, হাসনাত এই 10 কোটি টাকা কি করছে, কোন কাজে ব্যয় করছে, তারা লেখার জন্য সে 10 কোটি টাকা কিভাবে নিল, সে কি এটা পারে কিনা, বরাদ্দ নিতে পারে কিনা। সো ওই চুদির ভাইগুলো আবারও সরি মানে ওই ড্যাশের বাচ্চাগুলো এখন কোথায়, যখন মীর শাহ আলম হাসনাতের চাইতে 7 গুণ 8 গুণ বেশি 74 কোটি টাকা নিজের এলাকায় বরাদ্দ নিল। ওই ড্যাশ ওই দেশের বাচ্চাগুলো এখন কোথায়, যখন মীর শাহ আলম নিজের ছেলেদের নামে ইয়ে করলো। হাসনাতের ক্ষেত্রে হাসনাত যে বরাদ্দ নিয়েছে রাতের 12টা বাজে, মধ্যরাতে এসে দেখিয়েছে যে সে কোন কোন ক্ষেত্রে এই বরাদ্দ দিয়েছে, কোন জায়গায় কোন কোন কাজ হচ্ছে। ওই দেশের বাচ্চাগুলো বা ওই ড্যাশগুলো এখন মীর শাহ আলমের কাছে হিসাব চাইবে না যে ওকে তুমি 74 কোটি টাকা নিয়েছো, কোন কোন প্রকল্পে এগুলো ব্যয় করছো, সেই হিসাব দাও। মধ্যরাতে এসে হাসনাতের মতো দিতে বলেন, এখন সেটা বলবেন না তো। এরপর দেখেন হাসনাত তো নিজের বাপের নামে, বইয়ের নামে, বোনের নামে, ভাইয়ের নামে, বন্ধুর নামে প্রকল্প নেয় নাই। নিজের বন্ধুকে ওই নিজের বন্ধু ঠিকাদারি প্রতিষ্ঠানকে এই প্রকল্পগুলো দেয় নাই। ইভেন নিজের যে এলাকা, নিজের যে উপজেলা, ওই উপজেলা সবচেয়ে বেশি বরাদ্দ খরচ করে নাই। তার কনস্টিটিউয়েন্সি, তার মানে নির্বাচনী যে এলাকা, দেবিদ্বারের তার নির্বাচনী এলাকা, ওই এলাকায় খরচ করছে পুরো এলাকায়। কিন্তু এই মীর শাহ আলম তো সবচাইতে বেশি নিজের উপজেলায় খরচ করছে, পার্শ্ববর্তী উপজেলা না, ইভেন তারেক রহমানের চাইতে বেশি। সো ওর কাছে হিসাব চাইবেন না। এখন আপনারা কথা বলেন না কেন? এখন মুখে কলা ঢুকায় রাখছে কে? কলাটা বের করেন। বাংলাদেশে সুশাসন জাস্ট এই কারণেই প্রতিষ্ঠিত হবে না, এই দলকানাদের কারণে। দলকানারা এই লুটপাটকারীদেরকে, অন্যায়কারীদেরকে ডিফেন্ড করে, তাদেরকে শেল্টার দেয়, তাদেরকে রক্ষা করে, তাদের অন্যায়ের প্রতিবাদ করে না। এবং তাদের প্রতিবাদের ভাষা সিলেক্টিভ। যখন বিরোধী দলের কেউ করে তখন চরম প্রতিবাদ করে, আর যখন সেম কাজ নিজের দলের কেউ করে তখন সে ওই প্রতিবাদ করা তো দূরে থাক, তাকে ডিফেন্ড করে। অন্যায়কারীদেরকে শেল্টার করার বিনিময়ে এই দলকানারা কি পায়? কিছুই পায় না। দিন শেষে দেখা যাবে এই শাহ আলমের ছেলে মেয়ে বউ এই সম্পত্তি এক একটা করে বিদেশে চলে গেছে, যেভাবে স্বামী ওসমানরা চলে গেছে, শামীম ওসমান এবং তাদের সাঙ্গপাঙ্গ আওয়ামী লীগের যারা আছে ওরা চলে গেছে। কিন্তু এই যে দলকানাগুলো আওয়ামী লীগের ডিফেন্ড করছিল ওই সময়টাতে, দুর্নীতি করার সময়টাতে, ওরা কি পাইছে? অনেকে কোনো কিছু না পায় এখন জেল খাটতে হইতেছে। জাস্ট ওদের কারণে বাংলাদেশের সুশাসন, দুর্নীতি, অন্যায়, অবিচার এই জিনিসগুলো বন্ধ হবে না। অথচ এই শাহ আলমের চুরি করা টাকা যেমন আমার টাকা, আপনার টাকা এবং ওই দলকানাদের টাকাও, কিন্তু তারা প্রতিবাদ করতেছে না, কারণ এটা তাদের দলের। স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসক যাচাই বাছাই করে গণশুনানি করে সৈয়দপুর ইউনিয়নটি যেহেতু গাবতলী এবং সোনাতলা উপজেলা সীমান্তে, এই কারণে সৈয়দপুরের সাথে নাম মিল করে সীমান্তবর্তী হওয়ায় নতুন ইউনিয়নের নাম করেছেন সীমান্ত ইউনিয়ন। প্রতিমন্ত্রী দাবি করতেছেন স্থানীয় প্রশাসন গণশুনানি করে সে নামগুলা ঠিক করছে, অথচ এইটা ডাহা মিথ্যা, স্রেফ মিথ্যা। আপনারা প্রথম আলোর এই রিপোর্ট দেখেন। গণশুনানির কথা জানে না সাধারণ মানুষ। নামের প্রস্তাবকেরা হলেন যুবদল নেতা। বিজনেস স্ট্যান্ডার্ডের আরেকটা প্রতিবেদনে বলা হয়েছে প্রতিমন্ত্রী ছেলেদের নামে বগুড়া ইউনিয়নের নামকরণের অভিযোগ। মতামত নেওয়া হয়নি, দাবি স্থানীয়দের। বিএনপি সরকার 100 দিন হয়নি, এর মধ্যে দুর্নীতির বিতর্কে শাহ আলমের নাম চলে এসেছেন। শাহ আলমের এই পিএস ঘুষ ও প্রশ্ন ফাঁস বাণিজ্যে জড়িত হয়েছেন। শাহ আলমের নামে তিনি ঘুষ আদায় করতেছেন। মানে এই দলটাকে দেশকে আবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করবে যদি মাত্র 3 মাসে এই অবস্থা হয়। 5 বছর, 15 বছর, 10 বছর থাকলে কি অবস্থা হতে পারে? তারেক রহমানকে আমরা দেখি নিজের অফিসে এসি অফ করে রাখেন বিদ্যুৎ সাশ্রয় করার জন্য। অফিসে হেঁটে যান, 150
500 টাকায় দুপুরের মিল সারেন, সবকিছুতে তিনি সাশ্রয় করে চলার চেষ্টা করেন, আইন মেনে চলার চেষ্টা করেন। আর বিপরীতে তারেক রহমানের মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপিদের একই অবস্থা। এখন এক্ষেত্রে একটা লজিক্যাল প্রশ্ন আছে, তারেক রহমান আসলে কোনটা? তারেক রহমান কি এটা যিনি বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এসি বন্ধ রাখেন, 150 টাকায় দুপুরে মিল সারেন? নাকি তারেক রহমান এটা যিনি চোরের সর্দার? কারণ এন্ড অফ দ্য ডে তারেক রহমানের মিনিস্ট্রি থেকে বা তারেক রহমানের ক্ষমতায় যত দুর্নীতি, অন্যায়, অনিয়ম, অবিচার, ঘুষ বা যত অনিয়ম আছে সবকিছুর দায় কিন্তু অ্যাজ এ প্রাইম মিনিস্টার হিসাবে, মন্ত্রী পরিষদের প্রধান হিসাবে তার গাড়াই বর্তাবে। দিন শেষে কেউ এটা বলবে না যে তারেকের ওই মন্ত্রী খারাপ ছিল, তারেক ভালো ছিল। দিন শেষে কেউ এটা বলবে না যে তারেকের এই মন্ত্রী এত কোটি টাকা নিয়ে পালাইছে কিন্তু তারেক রহমান ভালো ছিল। হাসিনার ক্ষেত্রে কিন্তু এটা বলে না। হাসিনার ক্ষেত্রে আমরা বলতেছি যে হাসিনার পুরা গ্যাংটাই ছিল মাফিয়া আর হাসিনা ছিল মাফিয়াদের প্রধান। হাসিনায় লুটেরা, হাসিনা দুর্নীতিবাজ, হাসিনায় স্বজন প্রীতিকারী, হাসিনার পরিবারের হাসিনা ডেভেলপমেন্ট করছে এবং পরিবার নিয়ে বাঁচছে। সো হাসিনাকে আমরা ব্লেম করতেছি, দিন শেষে মানুষ এটাই বলবে যে তারেকে ছিল লুটেরা, তারেকে ছিল দুর্নীতিবাজ। কারণ হচ্ছে লজিক্যালি আপনাকে চিন্তা করতে হবে যে একজন ভালো লোক কখনো তার আশেপাশে কোনো খারাপ লোককে জায়গা দিতে পারে না, আশ্রয় দিতে পারে না, এমনকি আশ্রয় দিয়ে এরকম খারাপ কাজগুলো করার সুযোগও করে দিতে পারে না। তো সেই জায়গাটা থেকে তারেক রহমানের মন্ত্রণালয় থেকে এই কাজগুলো তারা কিভাবে করতেছেন? 24 পরবর্তী সময় এত রক্ত দিয়ে আমরা কি এমন বাংলাদেশ বা এরকম দানব আশা করেছি? তাহলে কোন চেঞ্জের আশায় এতগুলো পোলাপান রক্ত দিল, এতগুলো বাচ্চারা রক্ত দিল? আমরা আওয়ামী লীগ যে দুঃশাসন করেছিল সেটার পরিবর্তন চেয়েছি, আর সেই পরিবর্তনের জন্য এদেশের আমার মতো হাজারো তরুণ, 3-4 বছরের শিশুরা, আমার বোনেরা রক্ত দিয়েছে। আমরা আশা করেছি আর রক্ত দিতে হবে না। কিন্তু নির্বাচন পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে বিএনপির যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে বিএনপি অতীত ইতিহাস, হাসিনার ইতিহাস কিংবা 24-এর গণ অভ্যুত্থান থেকে কোনো শিক্ষাই নেয়নি। তারা পুরাপুরি A to Z, Ctrl C Ctrl V হাসিনার আমলকে, হাসিনার শাসনকেই অনুসরণ করছে। দেশের মানুষ এই পারিবারিকীকরণের, স্বজন প্রীতির, দলীয়করণের সংস্কৃতি থেকে মুক্তি চায়। এই দুঃশাসনগুলো এখনই বন্ধ হওয়া উচিত। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।